আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবে ঋদিক ভাইয়া? সকাল থেকেই স্টাডি টেবিলে বসে বসেই ইউনিভার্সিটির প্রজেক্ট নিয়ে ল্যাপটপে কাজ করছিল ঋথিক। 12 বছরের রীতির কথায় চোখ ল্যাপটপে রেখেই উত্তর দিল। নিয়ে গেলে কি দিবি? একটু ভেবেই রীতি বলে। তুমি যা চাও তাই দিব। ঋধিক এবার উঠে এসে বিছানার কোণায় দাঁড়ানো রীতির একদম কাছে এসে দাঁড়িয়ে রীতির বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে। সত্যি তো? যা চাবো তাই? রীতি একগাল হাসি নিয়ে বলে। হ্যাঁ, যা চাও তাই। ধপ করেই খাটে বসল 23 বছরের ঋতিক। তারপর রীতিকে ইশারা করে বলল কোলে বসতে। রীতি দৌড়ে গিয়ে দুপাশে দু পা দিয়ে ঋদিকের উরুতে বসেই দু পায়ে কোমর আর দু হাতে গলা জড়িয়ে ধরল। আমার পুরো ফেস আর গলায় কিসে দে। রীতি একগাল হেসেই প্রথমে কপালে, তারপর দুগালেই, নাকে, চোখে, তারপর গলায় কিস করতেই ঋধিক দু হাতে দুপাশের চাদর খামচে ধরল। সইতে না পেরে এক হাত কোমরে আর অন্য হাত রীতির চুলের মাঝে ঝুঁকিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বনে ব্যস্ত হলো। লেহনের সাথে গভীর শোষণে মেতে উঠেই সে আর রীতি ড্যাব ড্যাব করে তাকে বোঝার চেষ্টা করল কি হচ্ছে, কিন্তু পারল না বুঝতে। হুট করেই কাজ ভাঙার শব্দেই ঝাড়া দিয়ে রীতিকে মেঝেতে ফেলে দিল ঋথিক। ব্যথায় আহ শব্দ করে উঠল রীতি। তারপর চোখ গেল দরজায়। ঋধিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার সামনেই তার মা, মানে রীতির বড় চাচি। হঠাৎ ঋধিকের মা এসে সজোরে ঋধিকের গালে বরাবর থাপ্পড় দিয়ে রীতিকে নিয়েই চলে গেলেন তিনি। ওই দিন রীতি আর রুম থেকে বের হয়নি। পরের দিন সকালে জানতে পারে ঋধিক সকাল 7টায় তার মামার কাছে ইতালিতে চলে গিয়েছে। 6 বছর পর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আজ। নতুন বছরের আমেজে মেতেছে পুরো মানব জাতি। সে অনুভূতি থেকে পিছিয়ে নেই ঢাকার গুলশানে অবস্থিত চৌধুরী বাড়িও। বরং আজ তাদের নতুন বছরের সাথে সাথেই 6 বছর পর বাড়ির বড় ছেলে আগমনের উৎসব মেতেছে। চৌধুরী বাড়ির বড় ছেলে মেহেরাজ ঋধিক চৌধুরী। শুধু বড় ছেলে আসছে না, তার সাথে চৌধুরী বাড়ির আরও 2 ছেলে, মেরহাজ হৃদয় চৌধুরী এবং মাহতাব রাব্বি চৌধুরী। চৌধুরী বাড়ি 3 ভাইয়ের কঠোর পরিশ্রম এবং তাদের পরিবার নিয়েই তৈরি চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির মূল 3 ভাই, মোহাম্মদ ওসমান চৌধুরী, সাজ্জাদুল রাজীব চৌধুরী, মাহতাব রিজিক চৌধুরী। 16 বছরের ওসমান, 14 বছরের রাজীব এবং 11 বছরের রিজিককে রেখে তাদের মা বাবা আগুন দুর্ঘটনায় মারা যায়। তারপর উপায় না পেয়ে 3 ভাই গার্মেন্টসে চাকরি নেয়, পাশাপাশি পড়াশোনাও চালায়। 3 ভাই মিলে 3-4 বছর পরে কাপড়ের ধারণা এবং জমাপুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু ভাগ্য সাথে ছিল না, লস হয়। তারপর আবার চাকরি করে আগের থেকে বেশি জমাপুঁজি এবং ধারণা নিয়ে আবারও ব্যবসাতে নামে 3 ভাই মিলে। এবার ভাগ্য আর ফিরায় না তাদের, ধীরে ধীরেই হয়ে ওঠে সফল ব্যবসায়ী। 3টা গার্মেন্টস, বাংলাদেশের প্রতিটি জেলায় বেশ কিছু শোরুম, সাথে গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্টের মাধ্যমে তৈরি করেন নিজেদের ফ্যাশন ডিজাইনিং কোম্পানি। চৌধুরী বাড়ির সদস্য সব হলো 3 ভাইয়ের পরিবার নিয়ে। মোহাম্মদ ওসমান চৌধুরী সবার বড় এবং তিনিই বাড়ির আর ব্যবসার কর্তা। তার স্ত্রী রিধিরা বেগম, ওসমান চৌধুরী এবং রিধিরা চৌধুরীর 3 সন্তান, 2 জন যমজ ছেলে। মেহেরাজ ঋধিক চৌধুরী, বয়স 29, বিদেশে পারিবারিক বিজনেস সামলায় এবং নিজের কোম্পানি আছে। তার থেকে 3 মিনিট ছোট মেহেরাজ হৃদয় চৌধুরী, ইতালির একটি ইউনিভার্সিটির টিচার। আর একটি মেয়ে মেহজাবিন রিধিকা চৌধুরী, বয়স 23, ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে। 3 ভাইয়ের মধ্যেই মেজ রাজীব চৌধুরী। ওসমান চৌধুরীর পর সংসারের সমস্ত সিদ্ধান্ত তিনিই নেন। রাজীব চৌধুরীর স্ত্রী সামিয়া চৌধুরী, তাদের 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে সামিরা, বিয়ে হয়েছে, 3 বছরের ছেলেও আছে, স্বামী নিয়ে চট্টগ্রামে থাকে। মেজ মেয়ে রোজা চৌধুরী, বয়স 17 প্রায়, কলেজে 2য় বর্ষে এইচএসসি ছাত্রী। ছোট মেয়ে রাত্রি চৌধুরী, বয়স 15, এইচএসসি দিবে। আর একমাত্র ছেলে সিয়াম চৌধুরী, বয়স নয়, 4র্থ শ্রেণীতে পড়ে। আর ছোট ভাই রেজিক চৌধুরী, বাড়ির 3য় কর্তা এবং বিজনেসের সমস্ত ডিল উনিই ঠিক করে। বিবাহিত জীবনে উনি একা। মেয়ের জন্মের পর থেকেই তার স্ত্রী অসুস্থ থাকতেন।
মেয়ের বয়স যখন 5 বছর তখন তার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করেন, তারপর সন্তান নিয়েই তার জীবন। রিজিক চৌধুরীর 2 সন্তান, ছেলে মাহতাব রাব্বি চৌধুরী, বয়স 26, পড়াশোনা শেষ করেছে মাত্রই, ইতালিতে থাকে। আর মেয়ে মেহেজারিন রীতি চৌধুরী, বয়স 17 বছর 5 মাস, ইন্টার 2য় বর্ষের ছাত্রী, কিছুদিন পর এইচএসসি দিবে। 3 ভাই এবং তাদের পরিবার মিলেই তৈরি চৌধুরী কুঞ্জ। শুক্রবার দুপুর 12টা, ছুটির দিন হওয়াতে বেশ আরামে ঘুমাচ্ছে রীতি। নিচে থেকে বেশ অনেকবার একে একে সবাই ডেকেছে, কিন্তু রীতির ওঠার কোনো নাম নেই। বিরক্ত হয়ে রিধিকা ওপরে আসে। দরজার সামনে একটা বোর্ড ঝোলানো, তাতে লেখা বিরক্ত করা নিষেধ। করলে 500 টাকা, 2 প্লেট কাচি আর 5 প্লেট ফুচকা জরিমানা করা হবে। রিধিকা দীর্ঘশ্বাস ফেলে পিনকোড দিয়ে ভিতরে গিয়ে আটকে ওঠে। বিছানার হেডবোর্ড 1 পা উঠানো আর সাইড টেবিলে 1 পা কোমরের নিচে মাথার বালিশ আর মাথার নিচে কোল বালিশ, সাথে মুখের ওপর আরেকটা বালিশ, 1 হাত পেটের উপর, অন্য হাত মাথার সাইডে। আর বিছানার চাদর দেখেই মনে হবে কেউ যুদ্ধ করেছে। রীতির এভাবে ঘুম নতুন কিছু নয়। সে ঘুমপ্রেমী মানুষ, তার জীবনে একটাই সুখ, তা হলো ঘুমানো। রিধিকা কাছে গিয়েই মুখের ওপর থেকে বালিশ তুলে দেখে রীতি হা করেই মুখ খুলে ঘুমাচ্ছে। তখনই রিধিকার মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে নিজে গিয়েই 1 টুকরো লেবু এনে রীতির হা করা মুখে সমস্ত রস চিবে দেয়। সাথে সাথেই নাকমুখ কুচকে লাফিয়ে ওঠে রীতি। রীতিকে উঠতে দেখে রিধিকা দৌড়ে নিচের দিকে ছোটে, আর রীতি যখন বুঝলো তার সাথে কি হয়েছে, তখন সেও রিধিকার পিছন ছুটল। কিন্তু সিঁড়ি দিয়ে নিচে আসতেই পা গেল থেমে। সামনে থাকা মানুষটিকে দেখেই সাথে সাথে জ্ঞান হারায় রীতি। মুখে পানির ছিটা পেয়ে জ্ঞান ফিরে রীতির। জ্ঞান ফেরার পর উঠে দাঁড়ায় ড্রয়িং রুমে সোফায় বসা মেহেরাজ রিধিক চৌধুরী, আর তার আশেপাশে সবাই দাঁড়ানো, কেউ কেউ পাশে বসা। রিধিককে দেখে থ হয়ে থাকতে দেখে পাশ থেকে সামিয়ে বলেন, কি রে রীতি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রীতি এখনও ব্যাককেলের মতোই দাঁড়িয়ে। সে ভাবছে সে কি আদৌ জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। রিধিক তো ইতালি ছিল, তা দেশে কিভাবে? ভাবতে ভাবতেই নিজের হাতে নিজে চিমটি দিয়ে ব্যথা অনুভব করে নাকমুখ কুঁচকে ফেলে। না, সে স্বপ্ন দেখছে না। তার পরপর চোখ যায় পাশে বসা রিধিক এবং রাব্বির দিকে। নিজের ভাইকে 6 বছর পর সামনে দেখে ছুটে গিয়ে কোলে বসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাব্বিও আদরে হাতে বোনের মাথায় বুলিয়ে দেয়। হুট করেই ঘুম থেকে উঠে এমন কিছু দেখে তার গলা দিয়ে কথাই বের হচ্ছে না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকায়। রীতির তাকানো বুঝতে পেরে সামিয়া বলেন, তুই জানিস না আজকে ওরা আসবে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমি না করেছিলাম বলতে, বললে আর সারপ্রাইজ থাকতো না। রাব্বির কথা শুনে রীতি তার দিকে তাকিয়ে আদরে বিড়াল ছানার মতো ভাইয়ের বুকে মাথা গুজেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি কি আবার চলে যাবে? না, আমরা একেবারে এসেছি, কিন্তু বিজনেসের জন্য হয়তো হৃতিক ভাইকে যেতে হতে পারে। আর হৃদয় ভাই 3 মাস পর চলে যাবে, তার ইউনিভার্সিটির জব আছে। কিন্তু আমি আর যাচ্ছি না আমার আদুরে পুচকিকে ছেড়ে। রীতি রিধিক আর হৃদয়ের কথা শুনে একবার তাকায়, কিন্তু চোখ রিধিকের দিকে পড়তেই মুখ মলিন হয়ে গেল। রিধিক এবং হৃদয়ের সাথে সামান্য কুশল বিনিময় করে ওপরে চলে যায় রীতি। ভাই, আমাদের জন্য চকলেট আনোনি? রিধিক এতক্ষণ যাবৎ রীতির যাওয়ার দিকেই তাকিয়েছিল। সিয়ামের কথায় তার দিকে ফিরে একটা হাসি দেয়। কেন আনবো না? তোমাদের সবার জন্য অনেক অনেক গিফট আর চকলেট আছে। সন্ধ্যার পর সব একসাথে খুলবো। বাবু, তোরা উঠতো, গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খাবি। রান্নাঘর থেকে রিধিরা বেগমের কথা শুনে বাকিরাও তাড়া দিতে থাকে। বড় আম্মু, বড় আব্বু, মেঝো আব্বু আর আব্বু কখন আসবে? আমি তো ভাবছি আমাদের দেখে তারা কতটাই না সারপ্রাইজ হবে। রাব্বির কথায় সবাই মুচকি হাসে। রিধিক আশেপাশেই তাকায় একবার। মেজো আম্মু, রোজার রাত্রি কোথায়? তোদের রুমগুলো ঠিকঠাক করে গোছাচ্ছে? তোরা তো একজনও নিজেদের ঘরের কাজে লোক যা পছন্দ করিস না। আচ্ছা। এভাবে যা তো বাবা, ফ্রেশ হয়ে খেতে আয়। 3 জন কথা না বলে চুপচাপ উপরে চলে যায়।
আর বাকিরাও নিজেদের কাজেই লেগে পড়ে। এদিকে রীতি ওপরে এসে রুমে বসে ভাবছে হঠাৎ করে কি হলো। কৌতূহলে সে আবার নিচে আসে। বড়মা, হঠাৎ তোমার ছেলেদের চরণে ধুলো চৌধুরী কুঞ্জে পড়লো যে? আগামী মাসের 25 তারিখে রিদিকার বিয়ে, ভুলে গেলি? ও হ্যাঁ, যাক ভালোই হলো। এবার আর তোমার ছেলেদের যেতে দিও না। আর যেতে চাইলে গলায় বউ ঝুলিয়ে তারপর দিও। এখন এসব পাকা কথা বলতে হবে না। তোর বড় আব্বু, মেজ আব্বু আর তোর বাবা এলো বলে, যা রিদিকের রুম থেকে রোজা আর রাত্রিকে ডেকে নিয়ে আয়। সামিয়ার কথায় রীতি ন্যাকামি করে বলে। আমি পারবো না, তুমি যাও। বলেই সিয়ামের পাশে সোফায় বসে পড়ে। এই মেয়েকে নিয়ে আর পারলাম না। হ্যাঁ রে হুদিকা, তুই যা শোনা মা আমার, ডেকে দে একটু আর দেখ তোর ভাইয়ের কিছু লাগবে কিনা। এদিকে রীতি আর সিয়ামের সাপে নেউলে ঝগড়া শুরু। কিছুক্ষণ পরেই বাড়ির তিন কর্তা এসে সোফায় বসে। এদিকে রীতি আর সিয়ামের চুলোচুলি লেগে গেছে। রীতি সিয়ামের চুল ধরেই টানছে আর সিয়াম রীতির চুল। তাদের এই অবস্থা দেখেই তিন কর্তা সজোরে হেসে ওঠে। রান্নাঘর কাজ করতে থাকা রিধিরা এবং সামিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা দুদিকে নাড়িয়ে বোঝায় এরা আর ভালো হবে না। এদিকে সিঁড়ির ষষ্ঠ ধাপে রিধিকা, চতুর্থ ধাপে রোজা আর দ্বিতীয় ধাপে রাত্রি বসেই তিনজনের হাতে তিনটি নুডলসের বাটি। তারা ঝগড়া উপভোগ করছে আর খাচ্ছে। সবাই এমনভাবে বসে আছে যেন এটা তাদের প্রতিদিনের লাইভ বিনোদন। কি হয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কেন মামুনি? বড়ব্বু, আমি পোকেমন দেখবো, কিন্তু এই পিচকি ইঁদুর রিমোট দিচ্ছে না আমায়। আমি কি ইঁদুর হলে তুই টিকার বংশ, আর আমি এখন মতু পাতলু দেখবো। আমি চিকা হলে তুই ছাড় পোকার বংশ। তাহলে তুই উলু পোকা। ওদের চুলোচুলি ঝগড়া দেখেই তিন কর্তার হাসি থামার নাম নেই। বড়ব্বু, মেজো আব্বু, বাবা কিছু বলবা ওকে? রিমোট দিতে বলো। বড় আব্বু, বাবা, ছোট আব্বু, তোমাদের মেয়েকে বলো আমার রিমোট নিয়ে টানাটানি না করতে। সবাই চুপ। এখন একজনের হয়ে কথা বললে অন্যজন গাল ফোলাবে। এইসব বিপদে পড়তে তারা রাজি নয়। আর এদিকে এদের চুলোচুলি মারামারিতে রূপ নিয়েছে। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে রিধিকের কথায় তার দিকে তাকায় সবাই। 17 বছরের দামড়ি হয়ে 9 বছরের বাচ্চার সাথে ঝগড়া করতে লজ্জা করো না? হাতে পায়ে দামড়ি হয়েছে, মাথায় কি গোবর ভরা? সবকিছু একটা লিমিট থাকা দরকার। এতদিন পর রিধিকের এমন আচরণে রাগে ফুঁসতে ফুঁসতে ওপরে চলে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয় রীতি। রিধিক একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সোফার কাছে এগিয়ে গিয়ে তার ছোট চাচার পাশে এসে বসে। ছোট আব্বু, তুমি রাগ করো না প্লিজ। আমি সবার থেকে শুনেছি আর নিজেও জানি রীতি কেমন। তোমাদের সবার আদর পেতে পেতে কারো শাসন গায়ে মাখে না। এইভাবে চললে পরে বিগড়ে যাবে। এখন বড় হচ্ছে রীতি, কারো না কারোর ভয় থাকা উচিত। সমস্যা নেই বাবা, আমিও চিন্তায় ছিলাম এই নিয়ে। মা মরা মেয়ে আমার কখনো শাসন করা সম্ভব হয়নি, আর আমার মতোই বাড়ির সবাইও আদরে রেখেছে। ঠিক ভুল সব মেনে নেয়, যাতে কখনো এটা মনে না করে যে মা নেই বলে অবহেলা করে সবাই। কিন্তু এতে এখন কারো কথায় পাত্তা দেয় না, ভয় করে না। উল্টো কিছু বললে ইমোশনাল কথা বলে যে তার মা নেই বলে আমরা এমন করি। কি করব বাবা, মেয়েটা বিগড়ে যাচ্ছে। আমার উপর ছেড়ে দাও, এখন থেকে আমি শাসন করব। আর কথা দিচ্ছি ওকে লাইনে নিয়ে আসবো। শুধু একটা কথা, আমি মারি কাটি বকি, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে। কিন্তু বেশি শাসন করো না। সেটা আমি দেখে নেব। এরপর রিধিক গিয়ে বাবার পাশে বসে তাকে জড়িয়ে ধরে। তোমাকে অনেক মিস করেছে বাবা। কেমন আছো তুমি? ওসমান নিজের আর সামলাতে পারে না। 6 বছর পর ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলেন, আমিও অনেক মিস করেছি। আমার দুইটা কলেজা আমার থেকে দূরে ছিল। কেমন থাকি বাবা, কিন্তু এখন একদম ঝাক্কাস হয়ে গিয়েছি। আমার দুই কলেজা আমার কাছে ফিরে এসেছে। ড্রয়িংয়ে থাকা সবাই চোখ মলিন হয়ে আছে বাবা ছেলেকে এমন করে দেখে। রান্নাঘরে থাকা রিধিরা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন। যমজ হলেও রিধিক ছিল বাবার পাগল, আর হৃদয় মার আঁচলে থাকতো মা পাগল। রিধিক রাগী, পাগল, উন্মাদ, রকচটা।
মারামারি করা, সাথে হাসি তামাশা খোলা মনের। আর হৃদয় ঠিক তার বিপরীত, চুপচাপ, শান্ত, একাকিত্ব, নীরবতা, নরম কোমল ধরনের। দেখতে একই রকম হলেও হৃদয় একটু বেশি ফর্সা, কিন্তু রিধিক একটু কম হালকা ফর্সা। রিধিকের চোখ বাদামি আর হৃদয়ের কালো। হৃদয়ের কানে একটি জন্মদাগ আছে, কিন্তু রিধিকের নেই। বাকি একই রকম দেখতে, কিন্তু দুইজনের জামা কাপড়ের ধরন আলাদা, পছন্দ আলাদা, স্বভাব চরিত্র সব আলাদা। আর হৃদয় টিচার টাইপ, চশমা পরে, কিন্তু রিধিক পরে না। দুইজনের চাপদারি আর বাম চোখের নিচে ছোট কালো তিল আছে। রিধিরা চৌধুরী রীতির সাথে ছেলের আচরণ দেখে খুশি হন। ওই দিন রীতি এবং রিধিকে কাছাকাছি ঘনিষ্ঠ দেখে সে কিছু বলেননি, শুধু ছেলেকে একটা থাপ্পড় দিয়েই চলে আসে। কিন্তু রুমে এসে ভাবতে থাকে কিভাবে কি করবে। তার কিছুক্ষণ পর রিধিক সোজা এসে বলে সে দেশ ছেড়ে মামার কাছে ইতালি যেতে চায় পড়াশোনার জন্য। প্রথম না চাইলেও পরে রিধিরা ভাবেন এটা উঠতি বয়সের আবেগ, দূরে গেলেই ঠিক হয়ে যাবে। আর এই বিষয় বের হলে পরিবার ভাঙবে, তাই সে রাজি হয়। কিন্তু ছেলে পরের দিনই যেতে চাইছে, এটা তো সম্ভব না। তাই রাতেই ছেলেকে সিলেট পাঠান এবং 7 দিন পর ওসমানকে নানানভাবে সব ভুলভাল বুঝিয়ে আসল সত্যি গোপন করে ছেলেকে পাঠিয়ে দেন। তারপর ছেলের একাকিত্বের কথা ভেবেই 3 মাস পর হৃদয় এবং রাব্বিকেও পাঠিয়ে দেন। রাব্বি প্রতি বছর 2 বার করে আসতো। হৃদয় 6 বছরে 3 বার এসেছে, কিন্তু রিধিক দেশে আসেনি। নিয়মিত যোগাযোগ করলেও রীতির সাথে যোগাযোগ করতো না বললেই চলে। রিধিরা 6 বছরে বুঝে গেছেন ছেলের আবেগ শেষ, কিন্তু তাও ভয় ছিল। তা আজকের ব্যবহারে পরিষ্কার। এখন সে অনেক খুশি। রীতিকে অপছন্দ করে তেমন না। সে রীতিকে কখনোই নিজের মেয়ের থেকে কম দেখেনি, বরং বেশিই দেখেছেন। কিন্তু রিধিক যেই রাগী, আর তখন রীতি ছিল অনেক ছোট। এগুলো বয়সের আবেগ ভেবেছে রিধিরা। তার ওপর রিধিক নিজের চাচাতো ভাই, সাথে 11 বছরের বয়সে তফাৎ। এগুলো যদিও সমস্যার কারণ না, কারণ রীতি ছোট আর রিধিক অনেক বড়। আবেগে ভুল করে ফেলবে নিজেকে সামলাতে না পেরে, যেমন তিনি ওই দিন দেখেছে ঘনিষ্ঠ হতে। এসবের মাঝে সবচেয়ে বড় কারণ রিধিকার ছোট বোন বাচ্চা জন্ম দেওয়ার সময়ে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে রিধিকার থেকে কথা নেয় তার বড় ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে। আর রিধিরা বোনের শেষ ইচ্ছে রাখতে কথা দেয়। জানুয়ারিতে মেঘ সচরাচর দেখা যায় না, কিন্তু আজ প্রকৃতি অন্য খেলায় মেতেছে। এই যেমন গতকাল রোদ ছিল, কিন্তু আজ সকাল থেকেই আকাশ ভর্তি মেঘ, তার সাথেই ঝুম বৃষ্টি। রীতি জানালায় বসে আছে। কালকে একে একে এত তুফান গেল। এই যেমন সকালে রিধিক, হৃদয় আর রাব্বি হুট করেই চলে আসে একটা তুফান। 2, এই বাড়িতে প্রথম কেউ কাল তাকে ধমক দিয়েছে, আর সেটা আর কেউ না, মেয়েরাজ রিদিক চৌধুরী। 6 বছর পর হুট করে এসেই তাকে এভাবে বকাঝকা, অপমান, আর পুরো বাড়ির কেউ কিছু বলল না তাকে। কেউ রীতির সাপোর্টে টু শব্দও করেনি। এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু রীতির 2 দিন আগেই হাত কেটেছে, তাই নিজের হাতে খেতে পারছে না। খাবারের টেবিলে আসার পর যখন সামিয়া বেগম রীতিকে খাইয়ে দিচ্ছিল, তখন রিদিক সামনের চেয়ার থেকে খেতে খেতে বলে, এত বড় এক দামড়ি মেয়েকে খাইয়ে দিচ্ছ কেন মেজম্ম? মহারানীর হাতে কি ফসকা পড়েছে নাকি? নাকি আমি যত সব। রীতি অপমান নিতে না পেরে খাওয়ার মাঝে উঠে আসে, কিন্তু উপরে আসতে আসতেই শুনেছে রিধিককে সবাই বকাঝকা করেছে, কিন্তু এখানেও থামেনি। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে আসে। রীতি চায়নি আসতে, কিন্তু নিজের ভাইয়ের কথায় আসতে হলো। এসেই দেখে ড্রয়িং রুমের মাঝে বড় বড় 3টা লাগেজ। সবাই আসার পর প্রথমে রাব্বি লাগেজ খুলে সবার আগেই রীতিকে একটা নতুন ফোন গিফট দেয়, সাথে অনেকগুলো চকলেট, 2টা ড্রেস। রাব্বির পরে হৃদয় এসেই রীতির গাল ধরে টেনে মাথায় আদর করে দেয়, তারপর একটা বক্স ধরিয়ে দেয়, তাতে সব ধরনের মেকআপ আইটেম আছে। রীতির সাথে সাথেই চোখ চকচক করে ওঠে। তারপর হৃদয়, রাব্বি সবারই জন্য আনা উপহার সবাইকে দেয়। তাদের শেষে রিধিক নিজের লাগেজ খুলে সবার জন্যই চকলেট, ড্রেস, বিভিন্ন চোখ ধাঁধানো উপহার দেয়। রিধিক নিজের মা এবং সামিয়া বেগমের সামনেই প্রথমে যায়। তোমরা দুজনেই আমার মা, আমার কাছে সমান বলে 2টা মখমলের চাদর আর 2টা বক্স দেয় তাদের। বক্স ছিল 2টা করে সোনার বালা। তারপর তার বাবা, মেজ আব্বু, ছোট আব্বু, রোজা, রাত্রি, সিয়ামকে উপহার দেয়।
ঋধিকার জন্য বিয়ে উপহার হিসেবে একটা ব্রাইডাল লেহেঙ্গা দেয়। বিয়ের সব বরের বাড়ি থেকে দেওয়ার নিয়ম হলেও ঋধিক অনুরোধ করেছিল বোনের লেহেঙ্গা সে দিবে, তাও নিজের হাতে ডিজাইন করে। সবার শেষে যায় রীতির সামনে, গিয়ে একটা জ্যামিতি বক্স আর এক সেট কলম হাতে ধরিয়ে বলে, এটা তোর জন্য। তোর তো সামনে পরীক্ষা, এগুলো কাজে আসবে। এছাড়াও তোর মতো মানুষের জন্য এগুলোই ঠিক। রীতি ঋধিকের দেয়া উপহারটা নিয়ে রাত্রিকে দিয়ে বলে, আমার থেকে তোর বেশি প্রয়োজন এটার। বলেই ওপরে চলে যায় সে। এরপর আর নিচে যায়নি সে, খেতেও যায়নি। বর্তমান একটা দীর্ঘশ্বাস ফেলে রীতি উঠে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে আবারও একবার বুকের কাছে লাল ছোপ হওয়া দাগ 3টা দেখে। সকালে ঘুম থেকে উঠে গোসলের সময় পানি শরীর স্পর্শ করতেই বুকের কাছে জ্বলে ওঠে। ওয়াশরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে 3টা লাল রক্তদাগ, জমাট হওয়া ছোপ ছোপ দাগ, লাভ হোয়াইট টাইপ। রীতির ঘুম যদিও অনেক গাঢ়, কিন্তু এমন কিছু হলে বুঝতো, তাই অ্যালার্জি ভেবে আর মাথা ঘামায়নি। কিন্তু এখনও ব্যথা আছে। এত কিছুর মধ্যে একটু শান্তি দরকার। ভাবতেই জানালা দিয়ে দেখল খুব জোরেই ঝুম বৃষ্টি হচ্ছে। একটু মিষ্টি হাসি দিয়ে একটা মাঝারি আকারের সাউন্ড বক্স আর তার মায়ের ঘুংরু জোড়া নিয়ে দৌড়ে গেল ছাদে। চৌধুরী কুঞ্জের ছাদের একপাশে ফুল ফল সবজি গাছ লাগানো, আর একপাশে কিছু জায়গায় টিনের ছাউনি দিয়ে বেতের সোফা সেট রাখা বসার জন্য। রীতি সাউন্ড বক্স সোফার সামনেই টি টেবিলে রেখে দেয়, তারপর ঘুংরু জোড়া পড়ে। রীতির মা ছিল একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, আর রীতিও নৃত্য পছন্দ, খুব ছোট থেকেই শিখেছে। রীতি সাউন্ড বক্সে ফুল সাউন্ড দিয়ে গান ছাড়ল। তারপর ধীরে ধীরেই ছাদের মাঝে বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়ে গানের তালে তালে নিজেকে মত্ত করতে ব্যস্ত হলো। এদিকে ঋধিক, তার মা, মেঝুমা, সাথে রাত্রি, রোজা, সিয়াম, রাব্বি ড্রয়িং রুমের সোফায় বসে মটরশুঁটি ছিলছে আর আড্ডা দিচ্ছে। ঋধিকের কানে গানের আওয়াজ আসতেই তার মাকে প্রশ্ন করল, এই দুপুরে কে এত জোরে ছাদে গান বাজাচ্ছে? কে? রীতি হবে, এছাড়া কে হবে? নাচছে হয়তো। এই দুপুরে নাচছে, তাও তো বৃষ্টিতে ছাদে? ওর হয়তো মন খারাপ। মন খারাপ থাকলে সবসময় এমন করে। ছোট ভাবির ঘুঙ্গুর আছে ওর কাছে এক জোড়া, ওটা পরে ছাদে নাচে। ঋধিরা একটু বলে আবার মন দিল মটরশুঁটি আর আড্ডায়। ঋদ্দিক, কালকে ওর সাথে এত রাগ করা ঠিক হয়নি, হয়তো তাই মন খারাপ। মেয়েটা অনেক লাজুক, আর মা ছাড়া বড় হওয়া মেয়ে অমন করো না। সামিয়া চৌধুরীর কথায় ঋধিক মাথা নেড়ে আচ্ছা বুঝালো। আচ্ছা, আমার একটা ফোন করতে হবে, করে আসছে। বলেই ঋধিক ওপরে চলে যায়। তারপর একদম ওপরে সোজা ছাদে গিয়ে ছাদের দরজায় দাঁড়ায়। এদিকে গানের তালে নাচে মত্ত রীতি বুঝল না তাকে কেউ গভীরভাবে দেখছে। গানের এই লাইনগুলোতে রীতির নাচের তাল দেখলে মনে হবে কোনো অপ্সরা নাচছে। কোমর, পা আর হাতের তাল, সাথে ঠোঁটে এক চিমটি হাসি। কালো ওড়নাটা আড়াআড়ি করে বাঁধা, কালো চুড়িদার ফ্রকের সাথেই পায়ে লাল ঘুংরু, বৃষ্টি ভেজা চুল, জামা বৃষ্টিতে ভিজে একাকার, কানের লতেই ঠোঁট, চোখ, গাল বেয়ে বেয়েই পানি পড়ছে। এসবের মাঝে বৃষ্টির পানির জন্য চোখ থেকে পড়তে থাকা পানি আড়াল হলো ঋধিকের থেকে। রীতি যখনই নাচে চোখ মলিন হয় তার মায়ের কথা ভেবে, আজও তার ব্যতিক্রম না। এবার ঋধিক ঘোর লাগা চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। 17 বছর 6 মাস বয়সী এক কিশোরী, 5 ফুট 3 ইঞ্চি লম্বা। মেয়েদের ঠোঁট গোলাপি হয়, কিন্তু এই কিশোরীর ঠোঁট কমলা রঙের। ফর্সা গোলগাল টোল পোড়া গালের মাঝে মাঝারি আকারে ফোলা কমলা রঙের ঠোঁট, হালকা টানা গোল গোল চোখ, কালো মণি, হাতে পায়ের আঙুলগুলো বেশ লম্বা লম্বা, না তো শুকনো না তো মোটা, শরীর নিখুঁত ভাঁজ, কোমর ছুঁই ছুঁই কালো চুল। বিশ্বসুন্দরী না হলেও মায়াবী চেহারা আর সৌন্দর্যের কমতি নেই। একটা সাধারণ ছিমছাম মাশাল্লাহ ধরনের মেয়ে। ভাবতে ভাবতেই নিজের অজান্তেই ঋধিক রীতির পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকে, আর রীতিও নাচের তালে তাল মিলাতে মিলাতে নিজের জগতে এতই ব্যস্ত যে ঋধিককে দেখেনি। ঋধিক ঘুরতে গিয়ে এবার চোখ পড়ে ঋধিককে।
কিন্তু নাচের তালে থাকায় নাচের মধ্যেই হঠাৎ ঘুরতে গিয়ে থেমে যাওয়া পা পাকিয়ে টাল সামলাতে না পেরে রিধিকের বুকে গিয়ে পড়ে। আর নিজেকে সামলাতে রীতি রিধিকের দুই বাহু আঁকড়ে ধরে। এতে রিধিক আর রিধি মুখোমুখি হয়, আর রীতির বৃষ্টি ভেজা কান্না চোখে পড়ে রিধিকের। কাঁদছিস কেন? আমি কাঁদলে আপনার কি? ছাড়ুন আমায়। কেন? আমার কিছু হলে সমস্যা? মানে কি বলছেন? আর এভাবে ধরলেন কেন? ছাড়ুন আমায়, ছাড়ুন। ওকে, কিন্তু এখন চল যায়, নিচে গিয়ে ফ্রেশ হবি, নাহলে ঠান্ডা লাগবে। যাব না, আমি কারো কথা শুনতে রাজি না। তার আমি করবি না, ভালো হবে না। চুপচাপ কথা শোন। আর আমি বলছি না, আদেশ করছি। যা তুই মানবি। কে রে আপনি? আপনার কথা শুনবো আমি? আমি কারো কথা বা আদেশ কিচ্ছু শুনবো না। কি করবেন করুন, মারবেন মারতে পারেন, আমার যায় আসে না। এবার রিধিক রীতিকে টেনে আরও কাছে নিয়ে জড়িয়ে নেয়। কি বললো আমি মারবো? তুই যে তেরা, তোকে মেরে সোজা করবো না, অন্যভাবে করব। কথাগুলো রীতির কমলা ঠোঁটের দিকে তাকিয়ে বলল রিধিক। মানে? আর বলতে পারল না। রিধিক অধর চুম্বনে ব্যস্ত হলো, আর রীতি ছটফট করতে লাগলো। রীতির ছটফট করাতেই রিধিক রেগে যায়। কি সমস্যা? ছটফট করবি না, করলে কিন্তু কামড়াবো। বলে আবার নিজের কাজে ব্যস্ত হলো। খোলা ছাদে বৃষ্টির মাঝে এক যুবক ও এক কিশোরীর শুরু করলো নিজেদের গল্প লেখা। একজনের মনে নেই অনুভূতি, আর একজন ভালোবাসায় উন্মাদ। প্রায় 10 মিনিট পর রিধিক ছাড়ল রীতিকে। রিধিক ছাড়তেই রীতি দৌড়ে গেল নিচে। সন্ধ্যা ছুঁই ছুঁই, বৃষ্টি থেমেছে ঘন্টা 2 হবে। রীতি এখনও রুম লক করে কান্নায় ব্যস্ত। কাল রাতে তার খাওয়া হয়নি, সকালে দুপুরেও না, খেতে সে চায়ও না। গত 2টা দিন তার সাথে কিছুই ঠিক হচ্ছে না। রিধিকের অপমান, রাগ, ধমক ঠিক মেনে নিলেও ছাদে দুপুরবেলা রিধিকের কিস করা, তাও এমন গভীরভাবে, সে মানতে পারেনি। তখন ছাদ থেকেই নিচে নেমে এসে ভেজা কাপড় বদলে রুমের কোনায় বসে চোখের পানি ছেড়েছে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই, এখনও থামেনি রীতির কান্না। এসবে রীতির রিধিককে ক্যারেক্টারলেস ট্যাগ দিতে তার একটু ভাবতে হচ্ছে না। এই যেমন রীতির বয়স তখন 5, রীতির আম্মু দুনিয়া ছাড়েন, তারপর রিধিকের মাই তাকে সামলাতো, আর রিধিক ছিল 15 বছর প্লাস। রীতির একমাত্র খেলার সাথে রীতিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, রীতির চুল বেঁধে দেওয়া, নাচের আগে রীতির পায়ে ঘুঙুর পরানো, নাচের সময় রীতির পাশে দাঁড়িয়ে থাকা, পড়াশোনা করানো, খেলার সময় খেলতে নেওয়া, সব কিছুই জুড়ে একটা নাম ছিল রিধিক। তখন রীতি পরিবার ছাড়া থাকতে রাজি হলেও রিধিককে ছাড়া থাকতে পারত না, আর রিধিকও তাকে ছাড়ত না। দিন যেতে থাকে, রীতিরও তখন 8 বছর। বয়সের তুলনায় লম্বায় আর গঠনে দেখলে সবাই বলবে 10-12 বছর। গঠনে বড় হলেও স্বভাবে বাচ্চা বাচ্চাই ছিল। রিধিকের বয়স তখন 19 হবে। রাত তখন 7টা। রিধিক খাটে বসে বই পড়ছে। রীতি গিয়েই কোলে বসে বলে, আমাকে আইসক্রিম এনে দাও না, খাবো। না, ঠান্ডা লাগবে। প্লিজ একটা। একটু ভাবে রিধিক, তারপর একটু হাসে। আইসক্রিম দিলে আমাকে কি দিবে? অনেকগুলো কিসি দেব। কোথায় দিবি? গালে, কপালে, নাক। শেষ করার আগেই রিধিক বলে। ঠোঁটে দিলে ভাববো। রীতি সাথে সাথেই টুপ করে রিধিকের ঠোঁটে একটা কিস দেয়। যেহেতু রিধিক ছোট থেকেই তাকে বড় করেছে, সারাদিন সাথে থাকে, আর রীতি ছোট, তো হুটহাট কোলে ওঠা, গালে খুশি হয়ে চুমু দেওয়া সাধারণ ছিল। সবার সামনেও এমনই করত। তাই আজ ঠোঁটে বলায় তার অবুঝ বাচ্চা মন সাধারণভাবেই নিল। ঠোঁটে, এখানে কিস করে না। তাহলে? শিখতে পারি, কিন্তু প্রমিস করতে হবে আমি ছাড়া কাউকে এই কিস দিবি না, আর না কাউকে বলবে এই কিসের কথা। এটা আমাদের সিক্রেট, ওকে? ওকে, ডান। তারপর রিধিক গভীর করে একটা চুমু দেয় রীতিকে। এবার আইসক্রিম দিবে? থাক, নিয়ে আসি। ওই দিনের পর থেকেই রিধিক পরিবর্তন হয়ে যায়। বছরের মাঝে বাসায় ভুলভাল বুঝিয়ে রীতিকে গার্লস স্কুলে ভর্তি করায়। বিকেলে রীতি খেলতে গেলে তার সাথে দাঁড়িয়ে থাকতো। কোনো ছেলের সাথে খেলা তো দূরের কথা, তাকাতেই দিত না। এমনকি শর্ট জামা, ফ্রক পরতেও দিত না। হৃদয়ের সাথেও কথা বলা পছন্দ ছিল না। রাব্বি আর রিধিক ছাড়া কোনো ছেলের দিকেই রীতি তাকাতে পারত না।
আর ওই দিনের পর থেকেই প্রতিদিন একবার করে সবার আড়ালে রিধিক রীতিকে চুমু দিত। এর বেশি রিধিক আগাত না। রীতির সব আবদার পূরণের জাদু কাঠি ছিল ঠোঁটে চুমু। সবার আড়ালে দৌড়ে গিয়েই কোলে বসে ঠোঁটে চুমু দেওয়া ছিল প্রতিদিনের। এভাবে সময় যেতে থাকে। রীতির বয়স 12 তখন, কিন্তু দেখলে 14-15 বছরের কিশোরী মনে হয়। তখন রীতি ক্লাস 7-এ পড়ে। সাধারণত তার বয়সে সবাই 5 বা 6-এ পড়ে, কিন্তু রীতিকে তাড়াতাড়ি পড়ার মধ্যে ঢুকানোর ফলে সে 7-এ। একদিন স্কুলে কাশফুলের কথা শুনে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়, আর সে জানে বাসার সবাই ব্যস্ত, একমাত্র রিধিক ছাড়া তার কেউ নেই। তাই ওই দিন রিধিককে বলে, আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবে ঋদ্ধিক ভাই? নিয়ে গেলে কি দেবে? তুমি যা চাও তাই দিব। আমার পুরো ফেস আর গলায় কিসে দেয়। সেই সময় রিধিরা চৌধুরী দেখে ফেলে, আর তারপরের দিন সকালেই রিধিক চলে যায়। একবার দেখাও করেনি রীতির সাথে। প্রতিদিন কান্না, কত অভিমান, কত কষ্ট হতো। সে যে রিধিক ছাড়া এক পা বাড়াতে শেখেনি। তার জামা কোথায়, কি পরবে, কি খাবে, কখন যাবে, তার চুল বাঁধবে কি করে, সব ছিল রিধিক। 6 মাস প্রতিদিন কান্না করত রিধিকের জন্য। দরজায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু আসেনি। তারপর 1 বছরের মাথায় নিজেকে সামলে নেয় রীতি। রাগে নিজের মন মতো চলাফেরা, জামা কাপড় পরা, বন্ধু বানানো শুরু করে। কিন্তু আজব ব্যাপার, কোনো ছেলে ফ্রেন্ড হতো না তার, হলেও থাকতো না। জামা কাপড় পছন্দ করে কেনার আগেই তার কাছে বাসার কেউ না কেউ এসে বলতো তার জন্য রাব্বি পাঠিয়েছে। গত 6 বছরে 16-12 সে নিজের মতো শপিং করেনি। যা যা প্রয়োজন সব প্রতি মাসে রাব্বি ইতালি থেকে পাঠাতো। এমনকি প্রতি মাসেই নির্দিষ্ট দিনগুলোতেই দরকারি জিনিসগুলো তাতে থাকতো। এত কিছুর পরেও মনের এক কোণেই সব সময় অপেক্ষা করত রিধিকের। দিন যেতে যেতে 2 বছরের বেশি কেটে যায়। রীতির বয়স 14 বছর। একদিন স্কুল শেষ দেখে স্কুলের সামনে রিধিক দাঁড়িয়ে। রীতি ছুটে গিয়ে জড়িয়ে ধরে। রিধিকও ধরে, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। রিধিককে দেখে 2 বছরের সব অভিমান ভুলে যায় রীতি। ঋদ্ধিক ভাই, তুমি কখন এলে? আমি অনেক মিস করেছি। আর যেতে দেব না তোমায়, চলো বাড়ি যাই। না রে, আমি কালকে আবার চলে যাব। না, আমি দিব না। পাগলামি করিস না, আমি বাড়ি যাব না। আমার তোর একটা সাহায্য প্রয়োজন, তাই আসা। কাজ শেষে কাল চলে যাব। কি সাহায্য? তোর আমার সাথে বিয়ের নাটক করতে হবে। কি? অসম্ভব, কি বলছো তুমি? রীতি আগে ছোট থাকলেও এখন কিশোরী। 14 বছরের একটা মেয়ে অনেক কিছুই বুঝে। তাই 8 বছর থেকে 12 বছর পর্যন্ত সব কিছু ভেবে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয় তার মনে। ছোট কিশোরীর মনে যে রিধিকের জন্য ভালো লাগা আবেগে ভরে আছে। যা বলছি মন দিয়ে শোন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু এখনো সময় হয়নি তাকে পাওয়ার। আর এখন সম্ভব না আমার আর তার একসাথে থাকা। এটা তার জন্য ক্ষতিকর। তাই তাকে সুরক্ষিত রাখতে দেশ ছেড়ে যাই আমি। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর ইতালির এক মাফিয়ার মেয়ে আমার পেছনে পড়ে। 2 বছরে যখন থেকে বোঝাতে পারিনি, তখন বলেছিলাম আমার পরিবারে আমার চাচাতো বোনের সাথে আমার আকত করিয়ে রেখেছে, আর তোর ছবি দেখিয়ে দেয়। কিন্তু সে মানে না, বলে বিয়ের ছবি দেখাতে পারলে আমাকে আর বিরক্ত করবে না। তাই বলছি তুই একটু সাহায্য কর। কথাটা শুনে গলায় কথা আটকে যায় রীতির। ভালো লাগা জন্মানোর পরই এমনটা কেন হলো তার সাথে? কি হলো, করবি? রীতি কিছু না ভেবেই ওপর নিচ মাথা দোলায়। তাহলে আমি কালকে সকালে এখানে থাকবো। স্কুলে কথা বলে ছুটি নিয়ে যাব, তারপর তোকে সাজিয়ে ছবি তুলে নেব। আর শোন, আমি বাসায় যাব না। বাসায় যেন কেউ না জানে আমি দেশে এসেছি। জানলে কিন্তু তোর খবর আছে। রীতি ওই দিন অনেক কষ্টে বাসায় আসে। সারাদিন রাত কান্না করেছে। পরের দিন সকালে রিধিক স্কুলে কথা বলেই নিয়ে যায় রীতিকে একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে। রিধিকের সব ফ্রেন্ডই রীতি চিনে। বাসায় আসা যাওয়া কিন্তু এদের চিনল না। শুধু যার ফ্ল্যাট তাকে চিনে, রিধিকের বেস্ট ফ্রেন্ড লাবিব। সারাদিন রিধিক আর সে একসাথেই থাকতো, কলেজার বন্ধু বলে চলে। বাকিদের কথা জিজ্ঞেস করতেই রিধিক বলেছে তার বিদেশে যাওয়ার পর তাদের সাথে বন্ধুত্ব হয়েছে। ফ্ল্যাটে যাওয়ার পর রিধিক আর সে বাদে লাবিব ও রিধিকের 3 জন ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজন মেয়ে আছে, 23-24 হবে বয়স।
হৃদিক কিছু শপিং ব্যাগ দিয়ে রীতিকে একটা রুম দেখিয়ে দেয়। তারপর সেই মেয়েটি তাকে রেডি করে দেয়। লাল টুকটুকে বেনারসি হালকা একটা গলার হার, কানে ঝুমকো, টিকলি, হাতে 2টা মোটা চুড়ি, নাকে বৌদের মতো একটা নথ, আর সব ছিলই সোনার। রীতি রেডি হয়ে বের হতেই দেখে হৃদিক একটা সাধারণের মধ্যে সোনালি কাজ করা অসম্ভব সুন্দর শেরওয়ানি পরা, পাশেই ড্রয়িং রুমের সোফায় কাজী বসা। অবাক হয়ে তাকালো হৃদিকের দিকে। কাজই কেন? আসল না, নকল কাছে। যদি ছবি ফেক ভাবে তা একটা ভিডিও করব। তুই সোফে গিয়ে বস। সব আসল বিয়ের মতোই হবে, কিন্তু আসলে নাটক সব। তারপর 33 লাখ টাকা দেনমোহরে কবুল বলে সাইন করে রীতি এবং হৃদিক। সেটা ভিডিও হয়, সাক্ষী হয় হৃদিকের বন্ধুরা। এমন নিখুঁত নাটক যে মনে হচ্ছিল সত্যি বিয়ে। ছবি তোলা হয় অনেকগুলো। সব শেষে চেঞ্জ করে রীতিকে বাসায় পাঠিয়ে দেয়, আর যাওয়ার আগেই হুমকি দেয় এগুলো বাসায় না জানাতে, সাথে হৃদিকের আসার কথাও না। তখন থেকেই রীতির মন বিষিয়ে ওঠে হৃদিকের জন্য। হৃদিকের জীবনে অন্য কেউ আছে এই ভেবে অনুভূতি শেষ করে দেয়। আর এখন সে সব বোঝে যে তার মানে হৃদিক একই বাড়িতে থাকা এবং তার অবুঝ আর ছোট হওয়ার সুযোগ নিয়েই তার ঠোঁটে চুমু খেত। ভালো লাগা ছিল না রীতির জন্য, এই ভেবে আরও বিষিয়ে ওঠে। আর এখন এত বছর পর এসে ভালোবাসার মানুষ থাকার পরও রীতির সাথে এমন করায় হৃদিককে চরিত্রহীন ভাবতে একটুও বাঁচছে না রীতির। সন্ধ্যা 7টা। ক্ষুধায় বেহাল রীতি আর থাকতে না পেরে দুলতে দুলতে নিচে এসে ডাইনিং টেবিলে বসে কোনো দিক না তাকিয়েই চিল্লাতে শুরু করে। আল্লাহর বাস্তে কিছু খেতে দেন গো আম্মা, তাড়াতাড়ি দেন গো আম্মা, খিদায় পটল উঠলো আমার আম্মা। একটু পরেই পাশ থেকে 1 প্লেট ভর্তি ভাত, গরুর মাংস সাথে মাছ ভাজা এগিয়ে দেয় কেউ। কান্নার জন্য ফোলা চোখ আর ক্ষুধায় আশেপাশে না তাকিয়ে খাওয়া শুরু করে। মাছটা নিয়ে পাশের একটা বাটিতে রাখে। পাশ থেকে কেউ একজন গিয়ে হাত ধুয়ে এসে মাছ বেছে রীতির পাতে দিচ্ছে। রীতিও তা দিয়ে খাচ্ছে। বাড়ির সবাই জানে রীতি মাছ বাছতে পারে না, তাই কাউকে বলতে হয় না মাছ বেছে দিতে। কিন্তু আজ ভাত অনেক বেশি, অর্ধেকটা খেয়ে আর খেতে পারছে না। খেতে পারছি না বলেই পাশে তাকায়। তার পাশে হৃদিকের বসা দেখেই চিৎকার দিয়ে ওঠে। ও আল্লাহ গো, বলেই বুকে থু দিয়ে বলে আবার, আপনি এখানে কেন? বাসায় কেউ নেই। আম্মু আর মেজো আম্মু রাত্রি রোজা সিয়ামকে নিয়ে খালা বাসায় গিয়েছে। তাহলে খাবার কে দিল? মৃতিকা বান্ধবীর বাসায়। আমি দিয়েছে। কেন, আমার হাতেরটা খেতে সমস্যা? হ্যাঁ সমস্যা, আপনার হাতেরটা খাওয়ার চেয়ে বিষ খেয়ে খাওয়া ভালো। বলে এটো হাত দিয়েই দৌড়ে ওপরে উঠে যায় রীতি। এদিকে টেবিলে বসে হৃদিক বিড়বিড় করে, শুধু আমার হাতের না, আমার হাতের থেকেও খাবি, আর সাথে প্রতি রাতে আমাকেও খাবি। যদি না হয় আমি মেহেরাজ হৃদিক চৌধুরী না। বলেই পাশ থেকে রীতি অর্ধেক খাওয়া প্লেটের দিকে তাকায়। সে ইচ্ছা করেই ভাত অনেক বেশি দিয়েছে, যাতাভাবেই সব মাখানো। এমন করে অন্যের হাতে মাখানো খাবার হয়তো কেউ দেখলে খাওয়া তো দূর, নাক ছিটকাবে। প্লেট পুরো মাখানো। হৃদিক পাশের প্লেট টেনে নিয়ে সুন্দর করে গুছিয়ে বেশ তৃপ্তি নিয়ে এটো খাবারগুলো চেটেপুটেই খেতে খেতে ভাবল, যে আমি অন্যের খাওয়া পানের দিকে তাকাই না, সে আমি কিনা তোর এটো খাবারে এত তৃপ্তি পাই। বউয়ের হাতের এটো এত মজা, আগে জানলে শুধু তোর এটো খাবারে খেয়ে বাঁচতাম। সকাল সকাল বাড়িতে হইচই শুরু। আবারও রীতি কাণ্ডে রিধিরা চৌধুরী না পেরেই খুন্তি নিয়ে পিছনে দৌড়াচ্ছে, আর রীতি সামনে ছুটছে। আজ ধরতে পারলে রিধিরা চৌধুরী তার জান কেড়ে নিবে। ওই দিন এটো হাতে ওপরে আসার পর আজ 3 দিন রিধিক আর রীতির দেখা হয়নি। রিধিক অফিসের কাজে ব্যস্ত, তার ওপর রাতে এসে নিজের কোম্পানির সব দেখতে হয়। দেশ থেকে বিদেশের কাজ সামলানো যেমন তেমন কথা নয়। প্রতিদিনের মতো আজও রিধিক সকাল সকাল অফিসে চলে গিয়েছে। এদিকে 3 দিন আগেই সিয়ামের জন্য রীতি বকা খেয়েছে। এই ভেবে প্রতিশোধের আগুন জ্বলতে থাকা রীতি পার্মানেন্ট মার্কার দিয়ে সকাল সকাল উঠে ঘুমন্ত সিয়ামের মুখে দাড়ি গো বানিয়ে জোকার সাজিয়ে রাখে। সকালে উঠে সিয়ামের কান্নার তোরে নাজেহাল অবস্থা। কালই না উঠায় আজ বেচারা ক্লাস টেস্ট ছিল, তাও দিতে যেতে পারেনি। এদিকে সবাই বুঝে গেছে পুরো বাড়িতে একটাই লেজবিহীন বাদর আছে যে এসব করবে। রিধিরা চৌধুরী এসবে রেগে বোম হয়ে গিয়েছিল।
তার মাঝেই চোখে পড়ে সোফায় বসা সিয়ামকে সিঁড়িতে দাঁড়িয়ে রীতি ভেঙচি দিচ্ছে। এবার আর কে আটকায় বাড়ির বড় কর্তৃকে? সারা বাড়ি রীতিকে শাসানোর জন্য খুন্তি নিয়ে ছুটছে। এদিকে রীতিও নিজের জীবন বাঁচার জন্য দৌড়াচ্ছে। এমন সময় রাব্বি নামে নিচে। ড্রয়িং রুমে তার বোন আর বড় মা এভাবে টম অ্যান্ড জেরির মতো ছুটতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিরে বনু, এইভাবে ছুটছিস কেন? জীবন বাঁচানো ফরজ, তাই জীবন বাঁচাচ্ছি। বলেই সুযোগ বুঝে ওপরের রুমে ছুটে গিয়ে দরজা লক করে দেয়। এই বেয়াদব ছেমড়ি, নাম বলছি নাম। আজ তোর একদিন কি আমার একদিন। রাব্বি এটুকু বোঝে তার বোন কোনো না কোনো খিচুড়ি পাকিয়েছে, যার ফলে বড় আম্মু খেপেছে। তাই সেও চিপায় গলে দিয়ে কেটে পড়ে। রিধিরা বেগম এবার সোফায় বসা বাড়ির তিন কর্তার দিকে রাগী লোক দিয়ে তাকায়। আর সাথে সাথেই ভয়ে কাঁপা কাঁপা হাতে ওসমান চৌধুরী টি টেবিলের ওপর থেকে একটা খবরের পেপার নিয়ে বালিশ পাটি বের করে একটা হাসি দিয়ে মুখের সামনে পেপার ধরে মুখ আড়াল করে নেয়। বাকি দুইজনও বড় ভাইয়ের মতো টি টেবিল থেকে দুইটা ম্যাগাজিন নিয়ে মুখ ঢাকে। ভাই, তোমার পেপার উল্টো ধরেছ। ওসমান খেয়াল করে দেখে আসলেই উল্টো। তারপর তা ঠিক করতে করতে বলে, তোর ম্যাগাজিন ও উল্টো ঠিক করো। সাথে সাথে রাজীব চৌধুরী নিজেরটা ঠিক করে। ডান পাশে থাকা রিজিক চৌধুরী তাদের দেখে বলে, আমারটা সোজা। এবার ওসমান চৌধুরী আর রাজীব চৌধুরী রাগী চোখে তাকায় রিজিক চৌধুরীর দিকে। সাথে সাথেই চুপসে যায় সে। অন্যদিকে রিধিরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে। এই তিন ভাইয়ের কলিজার টুকরো রীতি, তাকে শাসন করবে বা কিছু বলবে তা আশা করা রিধিরা চৌধুরীরই বোকামি। সে বিড়বিড় করে তিন ভাইয়ের 14 গোষ্ঠী ধুয়ে দুপাশে মাথা নাড়তে নাড়তে এদের নিয়ে আর পারে না। বোঝাতে বোঝাতে রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে তিন ভাই হাফ ছেড়ে হেসে ওঠে। একটা হাসির শব্দ পেলে তিনজনের ঘাড় মটকাবো, আমি বলে দিলাম। কোনো দিক তাকাবো না, তিন ভাইকে বাড়ি ছাড়া করব। রান্নাঘর থেকে রিধিরা চৌধুরীর কণ্ঠ আবারও কেঁপে ওঠে। চুপসে যায় তিনজন। টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে যে রাতের 1:37 বাজে। রিধিক ল্যাপটপে কাজ শেষ করে উঠে পা বাড়ায় রীতির রুমের দিকে। দরজা এসে পিনকোড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়েই দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপর তাকায় বিছানায় ঘুমন্ত রীতির দিকে। কোনো মানুষের বাচ্চা এমন করে ঘুমায়? অবশ্যই এটা তো পড়ি, আমার কলেজের ছোট্ট পড়ি। পড়িরা হয়তো এমন ছড়িয়ে ছিটিয়ে ছাত্রদের মতো ঘুমায়। এসব বিড়বিড় করতে করতে এগিয়ে যায় বিছানার কাছে। গিয়েই চোখ যায় রীতির পেটের দিকে। একটা সাদা কালো চেক প্লাজো আর টি শার্ট পরা। গন্ডারের মতো ঘুমানোর জন্য পেটের কিছুটা ওপরে টি শার্ট উঠে আছে। ড্রিম লাইটের আলোতে রীতির পুরো পেট আর পেটের কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে। সাথে ফর্সা পেটের ওপর কেন্দ্রবিন্দু, বাঁ পাশে থাকা তেলটাও। রিধিক পাশে বসে রীতির কপালে একটা চুমু খায়। তারপর পেটের তিলটায় টি শার্ট ওপরে তুলে নিজের পছন্দের জায়গায় বেশ অনেক সময় হাতের বিচরণ চালিয়ে কিছু চুমু দিয়ে রীতির ড্রেস ঠিক করে এসির পাওয়ার একটু কমিয়ে দেয়। কোল বালিশটা বিছানার কিনারায় রেখে দেয়। তারপর উঠে রীতির স্টাডি টেবিলের কাছে যায়। খুব সুন্দর করে সাজানো বেবি পিঙ্ক কালারের সাজানো গুছানো একটা টেবিল। বিভিন্ন কালারের স্টিকি নোটে পড়া অনেক বিষয়, অনেক ছোট ছোট সূত্র লিখে বেশ কিছু নোট লাগিয়ে রাখা, পড়ার রুটিন টানানো ছোট একটা ঘড়ি। হঠাৎ চোখ যায় একটা ডায়েরির ওপর, খুব সুন্দর করে সাজানো। হাতে তুলে নিয়ে খুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখল। বিভিন্ন ইচ্ছা, ঘটনা, মন খারাপ, মন ভালো সব লিখল। হৃদিক মুচকে সেই পৃষ্ঠা বদলাতে বদলাতে হঠাৎ চোখে মুখে রাগে ভরে ওঠে। ডায়েরির একটা ভাঁজে একটা গোলাপ আর পৃষ্ঠায় 5 মাস আগের একটা তারিখ দিয়ে পাশে লেখা আমিও ভালোবাসি, সাথে একটা 25-26 বছরের পুরুষের ছবি। কোনো মতেই নিজেকে সামলে ডায়েরি আর ছবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে রিধিক। অন্যদিকে হৃদয় বারান্দায় দাঁড়িয়ে আছে। পেছন থেকেই একটি কোমল হাত জড়িয়ে ধরল তাকে। হৃদয়ের পিঠে মুখ গুজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এত দেরি কেন? সবাই গভীর ঘুমিয়ে পড়ার পর আসতে হয়, না হলে কেউ দেখে ফেললে। ফেলবে। আমার বউ আমার ঘরে আসবে, তাতে তাদের কি? কেউ তো জানে না তুমি আমার বউ, সবাই তো বোন ভাবে। আচ্ছা, বাসায় যদি না মানে?
কেন মানবে না? আমি দেখতে খারাপ? পড়াশোনা নেই, চাকরি নেই। আমি পরিবারের ব্যবসায় না গিয়ে নিজের যোগ্যতায় ইতালি জব করছি, নিজের আলাদা ব্যবসা করছি, বাড়ি করেছি একমাত্র তোমার জন্য, যাতে কেউ তোমার আমার উপর আঙ্গুল না তুলে যে বাপের টাকায় জোরে তোমাকে চাই। কিন্তু এবার হৃদয় ঘুরে দাঁড়িয়ে সামনে থাকা হলুদ ফর্সা বিড়াল চোখের গোলগাল বুক সমান উচ্চতার মেয়েটির গালে হাত রাখে। কোনো কিন্তু না, আমি সব সামলে নেব। সামনের মাসে ঋতিকার বিয়ের পরপরই তোর জন্মদিন। এই রুমে তুই বলতে না করেছি না? আচ্ছা আচ্ছা, একবার তোমার বয়স 18 হয়ে গেলেই বাসায় বলে দেব। সবাই মানলে ঠিক, না হলে তোমাকে নিয়ে ইতালিতে চলে যাব, ছোট্ট সংসার সাজাবো। এবার মেয়েটি হৃদয়ের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে তাকে। এই জন্যই 3 মাসের ছুটিতে আসা? হ্যাঁ। ঘুমাবেন না? না, আদর করব তারপর। বিয়ে করলাম 1 বছর হতে চললো, অথচ বউকে মাত্র হাতে গোনা 6 বার আদর করেছি, তাও লুকিয়ে। ছি, শয়তান। বলে মেয়েটি হৃদয়ের বুকে থাপ্পড় দেয়। হৃদয় কোলে তুলে নিয়ে সোজা বিছানায় রেখে লাইট বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তেই মেয়েটির ওড়না সরিয়ে কাছে যায়, কানের কাছে ফিসফিস করে। পাশের রুমে ঋতিক আছে, বেশি শব্দ করবে না। সাথে সাথে মেয়েটির গাল, নাক, মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। হৃদয় হেসে ঠোঁটে ঠোঁট বিলীন করতে করতে মেয়েটিকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়। এদিকে এতক্ষণ ঋধিক পাশের বারান্দায় দাঁড়িয়েছিল। অন্ধকারে হৃদয় বা মেয়েটি কেউই খেয়াল করেনি বিষয়টি। ঋধিক সব শুনেই তাদের রুমে গিয়ে লাইট বন্ধ করার পর আফসোসের সুরে বিড়বিড় করে। বিয়ে করলাম 4 বছর হতে চলল, এখনো বউকে ঠিক মতো জড়িয়ে ধরে কিস করতে পারলাম না। আর এদিকে 1 বছরে 6 বার বাসর করে এরা আফসোস করে। জিন্দেগি পাঞ্চার। বেশ ঠান্ডা বাতাস, হালকা মেঘ আর হালকা রোদ, সব মিলিয়ে মন ভালো করার মতো একটা পরিবেশ। চৌধুরী কুঞ্জের 2 বেগম আর 2 জন কাজের লোক মিলেই সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। ইতিমধ্যেই বাড়ির 3 কর্তার ঋধিক, হৃদয়, রাব্বি এবং রাত্রি ডাইনিং টেবিলে বসে পড়েছে। ঋধিরা চৌধুরী ও সামিয়া চৌধুরী সবার প্লেটে নাস্তা দিতে দিতেই সিঁড়ির দিকে তাকান। রীতি ঘুম থেকে উঠে কলেজের ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে নামছে। রীতি নিচে এসে ধপাস করে ঋতিকের পাশে বসে পড়ল। বড় আম্মু, তাড়াতাড়ি নাস্তা দাও। আজ কলেজে গিয়ে ইম্পর্টেন্ট নোটস কালেক্ট করতে হবে, আর আজ ফিরতে দেরি হবে। কলেজ শেষে লাইব্রেরিতে কাজ আছে। 5টা বাজে, গাড়ি পাঠিয়ে দিও। রীতি খেয়াল করেনি যে তার পাশে ঋধিক বসা। কথাগুলো শোনার সাথে সাথেই ঋধিক শব্দ করেই প্লেটে চামচ ফেলে দেয়। হঠাৎ শব্দে কেঁপে ওঠে পাশে তাকাতেই ঋধিককে দেখে রীতি চুপসে যায়। ঋধিকের পাশে বসার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু এখন সবার সামনে উঠে যাওয়াও মুশকিল। কি দেবো রে তোকে? বড় আম্মু, পরোটা ডিম দাও। একটু সবজি দেই? কথাটা শুনেই রীতি নাক মুখ কুঁচকে চিৎকার করে বলে ওঠে, না। ঋধিরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করেন, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু ঋধিকের চোখে রাগে লাল হয়ে আছে। সে খুব ভালো করেই জানে রীতির কোনো এক্সট্রা ক্লাস নেই, সে ওই ছেলেটার সাথেই দেখা করতে যাবে। ঋধিক ঠিক করে ফেলেছে যে করেই হোক ওই ছেলেকে সরাতে হবে। ছেলেটা নিশ্চিত কলেজেরই কেউ, কারণ কলেজের বাইরে ঋধিকের অনেক গার্ড লাগানো আছে যারা রীতির প্রতি সেকেন্ডের খবর দেয় তাকে। কলেজের ভেতরে 26-27 বছরের কোনো স্টুডেন্ট হওয়ার কথা নয়। ছবি দেখে মনে হচ্ছে সে একজন টিচার। আজ ঋধিক অফিসে যাবে না, রীতির উপর নজর রাখবে। আর মাত্র 6 মাস, তারপর রীতি চাক বা না চাক তাকে ঋধিকেরই হতে হবে। ঋধিকের ভাবনার মাঝে ওসমান চৌধুরীর কণ্ঠ আসে। শুনলাম ইতালির অনেক বড় একটা কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছ। ওসমান চৌধুরীর কথায় 7-5 ভাবনা ছেড়ে আবার খেতে খেতে শান্ত কণ্ঠে উত্তর দেয় ঋধিক। আমি চাচ্ছি এমন না, হুট করে হয়ে গিয়েছে। ওনারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে স্যাম্পল নিয়েছিল, আমাদের থেকেও। আর তাদের আমাদের প্রোডাক্টের মান, ডিজাইন সব কিছুই ভালো লেগেছে। তারা মূলত ব্রাইডাল গাউন আর বিভিন্ন ফ্যাশন ওয়েস্টার্ন প্রোডাক্ট নিয়ে ডিল করতে চাচ্ছিল। স্যাম্পল পছন্দ হওয়ার পর ওনারা মিটিং করতে চায়। আমি একটা ছোট্ট মিটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশন দিই, তা তাদের পছন্দ হয়েছে। আর তার আজকে সন্ধে আগামী 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করতে চায়। এখন তুমি কি চাচ্ছ? ছোট আব্বু আগে থেকেই সব জানে।
উনি সব হ্যান্ডেল করেছে এই ডিলে। আমি আজ অফিসে এই নিয়ে তোমার আর মেজো আব্বুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। দেখো বাবা, বাংলাদেশের টপ 15টা ক্লোথিং গার্মেন্টস কোম্পানির মধ্যে আমাদেরটা 13 নম্বরে। আমি চাই আমাদের কোম্পানিকে আগামী 5 বছরের টপ 3-তে নিতে। আর এই ডিলটা হলে 6 মাসের মধ্যে বাংলাদেশ টপ 7 নম্বর ক্লোথিং গার্মেন্টস কোম্পানি আমাদের হবে। তাহলে তো ভালোই, আমার বিশ্বাস ছিল তুমি পারবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? শিপমেন্ট চট্টগ্রাম থেকে করতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ট্রাভেল কস্ট অনেক পড়বে। তার উপর ঢাকাতে ম্যাটেরিয়ালের দাম অনেক বেশি। এতে আমাদের প্রফিট কমবে। আর এত বড় প্রজেক্ট বাইরের মানুষের ভরসা ছাড়া সম্ভব না। এদিকে ঢাকার কোম্পানি ছেড়ে আমার চট্টগ্রাম যাওয়া সম্ভব না। তো এখন তুমি কি চাও? এবার রিধিক এক এক করে রাব্বি, রাজীব চৌধুরী, রিজিক চৌধুরীর দিকে তাকায়। রাব্বির পড়াশোনা শেষ, এখন বিজনেসে ঢোকা দরকার। আর এত বড় একটা ডিলের মাধ্যমে বিজনেসে পা দেওয়া ওর জন্য নিজেকে প্রমাণ করার বেস্ট অপশন। রিধিকের কথায় রাব্বি থতমত খেয়ে যায়। ভাই, এত বড় প্রজেক্ট আমি কিভাবে হ্যান্ডেল করব? আমি তো বলছি না তুই একা করবি, আগে কথা শোন। রাজীব চৌধুরীর কথায় রাব্বি মুখে আধার নামিয়ে রাত্রের দিকে তাকায়। এই পিচ্ছিকে না দেখে যে তার দিন কাটে না। আর অন্যদিকে রিজিক চৌধুরীর পাশে স্কুল ড্রেস পরা ছোট্ট উজ্জ্বল শ্যামলা বেবি ফেসের মেয়েটার চোখ টলমল করে ওঠে। রাত্রির টলমল চোখ আর রাব্বির আধার নামা মুখ সবার থেকে লুকাতে পারলেও হৃদয় আর রিধিকের থেকে পারে না। হৃদয় রিধিকের দিকে ইশারা করে মিটিমিটি হাসে। রিধিক দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর চোখ যায় সিয়ামের দিকে, যে মনের সুখে খাচ্ছে। রিধিক মনে মনে ভাবে, বাপ মার বয়স বেশি না হলে তোর বউ করার জন্য একটা বোন দুনিয়ায় আনতে বলতাম, কিন্তু এত বড় বড় ছেলে মেয়ে রেখে আবার বাচ্চা নেওয়া মানায় না। তারপর একটু থেমে আবার ভাবে, চৌধুরী বাড়িতে ভাইয়া থেকে সাইয়া হওয়া ট্রেন্ড হয়ে গিয়েছে। একে একে 3টা ধাক্কা, 3 ভাই 99 হার্ট অ্যাটাক করবে। ভুল হলো, একজন অন্তত ডক্টর হওয়া উচিত ছিল। রিধিকের উদ্ভট ভাবনার মাঝেই রিজিক চৌধুরী বলে, কি হলো হুদিক, বলো। ঘোর কাটিয়ে গম্ভীরতা বজায় রেখে ভারী কণ্ঠে রিধিক বলে, আমি চাই প্রজেক্টের সমস্ত কাজ চট্টগ্রাম কোম্পানিতে হোক। আর মেজো আব্বু, ছোট আব্বু, রাব্বি মিলে ওখানকার সব দেখবে। একবারে 3 জন যাওয়া দরকার হবে না। 15 দিন রাব্বি আর মেজো আব্বু থাকলো, আবার 15 দিন ছোট আব্বু আর মেজো আব্বু থাকলো, আবার ছোট আব্বুর আর রাব্বি থাকলো। এভাবে রাব্বিকে একেবারে চাপ নিতে হবে না। আস্তে আস্তে সব সামলানো শিখবে। ছোট আব্বু মেজো আব্বুরও কষ্ট কম হবে। এদিকে ঢাকার সব আমি আর বাবা দেখে নেব। এখন বাকি তোমাদের ইচ্ছা। হ্যাঁ, এটাই ভালো। কিন্তু রাজীব আর রিজিক, তোমার কি কোনো সমস্যা আছে? আমারও নেই। তাহলে রিদিকে সন্ধ্যার ডিল সাইন করে ফেলো। আর রাব্বি, ব্যাগ রেডি করো, পরশু তুমি চট্টগ্রাম যাবে। রাব্বি চুপচাপ হয়ে যায়। রিধিক হালকাভাবেই একবার রীতির দিকে তাকায়, তারপর সবার উদ্দেশ্যে বলে, আমি চাই রীতির এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে যেন ওকে ফোন দেওয়া না হয়। সবাই অবাক হয়ে তাকায়। রিজিক চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে রিধিককে প্রশ্ন করে, কেন রে, কিছু হয়েছে? ওকে কলেজে ওঠার পরে মোবাইল দেওয়া হয়। আর আমার জানা মতে মোবাইল পাওয়ার পর থেকে ওর রেজাল্ট খারাপ হচ্ছে। তারপর রিধিক তার ফোনের থেকে একটা ভিডিও চালিয়ে সবাইকে দেখায়, যেখানে রীতি পরীক্ষার খাতার মতো কিছু খাতা ড্রেনে ফেলাচ্ছে। কলেজে ওঠার 1 বছর কয়েক মাস পর্যন্ত ওর পড়ার অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু গত 8 মাস অনেক খারাপ, আর লাস্ট 5 মাস আরও খারাপ হতে থাকে, যাকে বলে যাতা অবস্থা। এটাও ঠিক ছিল, কিন্তু লাস্ট কলেজ টেস্টের খাতা ছিল, ওগুলো ফেল করেছে, আর তা লুকাতে খাতা ড্রেনে ফেলে দিয়েছে। আমার মতে ওকে পরীক্ষার আগে ফোন না দেওয়া ভালো। যদি কোনো প্রয়োজন হয় তো আমি বুঝিয়ে দেব। আর বাড়ির সবার ফোন তো আছে। সবাই থ হয়ে আছে। রীতির মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর ফেল হজম হচ্ছে না। এদিকে রিজিক চৌধুরী আর রাব্বির আগে ফুসছে। সব দেখে রীতির এখন জীবন যায় যায়। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। মনে মনে বিড়বিড় করলো রীতি। এসির নিচেও সে এখন ঘামছে। রাব্বি, রীতির এইচএসসি পরীক্ষার আগে ওকে মোবাইল দিবি না। ওর ঘর থেকে গিয়ে মোবাইল নিয়ে আয়, মোবাইল আমার কাছে থাকবে। রিজিক চৌধুরীর কথায় রিধিক মনে মনে হাসল। যাক, তার প্রথম কাজ শেষ, যোগাযোগ বন্ধ করা শেষ। এবার ছেলেটাকে খুঁজতে হবে।
রিধিরা হুট করেই রিধিকে প্রশ্ন করে বসে। রিদিকা এত কিছু জানলে কি করে? ভুলে যাচ্ছ আমিও একই কলেজে পড়েছি। দেশে ফিরে কলেজে যাই টিচারদের সাথে কথা বলতে, কিন্তু যে এসব শুনি আর একদিন পর এক পরিচিত বন্ধু ওকে রাস্তায় এমন করতে দেখে ভিডিও করে পাঠায়। ভাবো এই গোবর পড়ানোর জন্য কতটা অপমানিত হয়েছে। রিধিরা আর কথা বাড়ায় না। সবাই খাওয়া শেষ করে যে যার মতো অফিস কলেজ স্কুলে চলে যায়। সকাল 8:25। রিধি কলেজে এসে মাত্রই ক্লাসে বসল। রিধির পরপর ওর পাশে এসে জবা আর বিথি এসে বসে। রিধির জীবনে দুইজন বন্ধু, বিথি আর জবা। সেই স্কুল জীবন থেকেই তারা একসাথে। রিধির মন খারাপ দেখেই বিথি জানতে চাইল, বাসার সব খুলে বলে রীতি। বিথির কথায় বিরক্ত হয় রীতি। পাশ থেকেই বোঝানোর জন্য জবা বলে, দেখ, হুট করে এমন পরিবর্তনে যে সবাই তোর প্রেম নিয়ে সন্দেহ করেনি, এটাই শুক্রিয়া কর। ভাব, এসব জানলে কি হতো। আর এসব ঝামেলায় জড়ানোর পর থেকেই তুই কেমন হয়ে গেছিস, আমার স্যারকে সুবিধার মনে হয় না। চুপ! একটা কথা বলে উঠে চলে যাব। আমি যা বলবো আর করব ওইটাই ঠিক, শেষ। জবা বিথি এবার বিরক্ত হয়। সে সব বুঝেও বুঝতে চায় না, তাকে বোঝানোর চেয়েও না বোঝানোই ভালো। রীতির মধ্যে ভালোবাসা দেখা যায় না, কোনো একটা চাপা ক্ষোভ আর রাগ জিতে এই সব করা, কিন্তু কিসের তা আজও জানে না তারা। চৌধুরী কুঞ্জবাড়ির তিনকর্তার সাথে ঋতিক অফিসে। রাব্বি চট্টগ্রাম যাবার আগেই কিছু কেনাকাটা দরকার, তাই বাইরে গিয়েছে। এদিকে রিধিরা বেগম আর সামিয়া বেগম রান্নায় ব্যস্ত। সিয়াম রাত্রি স্কুলে। সুযোগ কাজে লাগিয়ে হৃদয় চলে যায় রোজার রুমে। দরজা খোলাই ছিল, ভেতরে ঢুকে দেখে রোজা গোসল শেষ করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে আর গুনগুন গান গাইছে। হৃদয় ভিতর থেকে লক করে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে রোজাকে। আপনি এখানে? কেউ দেখে নিবে, বড় আম্মু, মা, কেউ দেখে ফেলবে। প্লিজ আপনার রুমে যান। রোজার অস্থির কণ্ঠে বলা কথায় একটু হাসে হৃদয়। রোজার ভিজে চুলে নাক ঘষতে থাকে। দেখবে না বাসায় কেউ নেই, আর মা মেঝো মা রান্নাতে ব্যস্ত, এখন আসবে না। আর জানলে জানবে নিজের বউয়ের ঘরে এসেছি, পর নারীর ঘরে না। কিন্তু তারা জানে না আমি আপনার বউ। বউ, আমার আর ভালো লাগছে না, চলো জানিয়ে দেই প্লিজ। বউ ছাড়া ঘুমানো অনেক কষ্ট, পুরা জীবন নষ্ট, যৌবনের শ্রেষ্ঠ সময় ব্যর্থ। ছি, শয়তান, ছাড়ো। রোজা মাঝে মাঝেই ভাবে এই হৃদয় কারো সাথে মিশে না, তেমন কথাও বলে না, গম্ভীর থাকে। ছোট থেকেই হ্যাঁ এগুলো ছাড়া তেমন কথা বলতো না। সে তার সাথে যা বলে মানুষ শুনলে কমায় চলে যাবে। শুরুতে তো রোজা ভাবতো হৃদয়কে জিনে ধরেছে। সরবো না, রাতে না গোসল করলা, আমার সাথে তো এখন আবার কেন? এমনি শরীর ভালো লাগছিল না, তাই। কলেজে যাওনি কেন? যাওয়ার মতো রেখেছেন? হৃদয় শব্দ করে হাসে। বলা যায় জীবনের রোজা ছাড়া কেউ হৃদয়ের এমন শব্দ করে দাঁত বের করে হাসি দেখেনি। রাতে একটু বেশি হটনেস দেখিয়েছি নাকি? ছি, আমার লাগবে না আপনার হটনেস। শুনুন তো। ওমা, তুমি জানো মানুষ এমন হট জামাই দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে খুঁজে, আর তুমি পেয়েও দূরে সরাচ্ছ। জামাইয়ের হটনেস যদি অসুস্থ করে ফেলে, তাহলে সেই হটনেস চাই না আমার। হৃদয় আর কিছু বলার আগেই দরজায় শব্দ হয়। সামিয়া বেগম ডাকছে। ভয়ে রোজা জড়সড় হয়ে যায়। মাই শিখেছে। এখন এখন কি হবে? কিরে, খোল। কই রোজা, কি হলো, খোল। সামিয়া বেগম 10 মিনিট ডাকাডাকির পর রোজা রুমে দরজা খোলে। কিরে, কই ছিলি, খুলছিলি না কেন? আমি তো গোসলে ছিলাম, দেখো চুলও ভিজা। তুমি কেন এসেছো? কোনো দরকার? ও হ্যাঁ, তোর মোবাইলটা দে তো। তোর মামার সাথে কথা বলতে বলতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। একটা জরুরি ব্যাপারে কথা বলছি। ও, এই নাও। রোজা তার স্টাডি টেবিল থেকে ফোনটা দিতেই সামিয়া বেগম তা নিয়ে চলে যায়। আর এদিকে রোজা হাফ ছেড়ে বাঁচে। দ্রুত গিয়ে আলমারি খুলতেই হৃদয় বেরিয়ে আসে। রোজা আস্তে করেই দরজা খুলে দেখে কেউ আছে কিনা। রাস্তা ফাঁকা দেখে হৃদয়কে ইশারা করতেই হৃদয় এক ছুড়ে তার রুমে চলে যায়।
রোজাও শান্তিতে বিছানায় গিয়ে বসে। দুপুর 12টা, টানা 3টা ক্লাসের পরে এখন গিয়ে কাঙ্ক্ষিত লোকটার দেখা মিলল। নিহান স্যার রোজার কলেজে আসার একমাত্র কারণ। মিস্টার নিহান ক্লাসে ঢুকে দাঁড়ায়। কেমন আছো সবাই? সবাই উত্তর দেয়। তারপর মিস্টার নিহান এগিয়ে গিয়ে রীতির ব্রেঞ্চের সামনে দাঁড়ায়। মুচকি হেসে রীতি বইটি তুলে নেয়। রীতিও খুশিতে গদগদ হয়ে যায়। সো স্টুডেন্টস, আমরা আজকে 7 নম্বর চ্যাপ্টার শেষ করব। বলেই পড়ানো শুরু করে। 1 ঘন্টা বোঝানোর পর সবাইকে জিজ্ঞেস করে। সবার ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? তখনই রীতি দাঁড়িয়ে বলে, স্যার আমার শেষের দিকে সমস্যা, আর আগের দিনে আসিনি তাই নোটগুলো পেলেও বুঝিনি আমি। ঠিক আছে, ছুটির পরে লাইব্রেরিতে এসো, বুঝিয়ে দিব। বলেই চলে যায়। এই স্যারটা কলেজের সবার ক্রাশ বলা যায়, কিন্তু কাউকেই পাত্তা দেয় না। আবার সবাইকে পাত্তা না দিলেও রীতিকে দেয়। সবার সামনে কম দেয়, কিন্তু এমনিতে অনেক। রীতি বসে থাকে ছুটির জন্য। কাল ফোনে নিহান আর তার এই প্ল্যানই হয়েছিল বাসায় বলবে লাইব্রেরিতে কাজ আছে, দেরি হবে, আর এদিক দিয়ে নিহানকে ক্লাসে সবার সামনে বলবে পড়া বুঝিনি। পরে লাইব্রেরিতে গিয়ে 2 জন গল্প করবে। দুপুর 2টায় রীতির ছুটি হয়। 30 মিনিট বসে থাকে। কলেজে মোটামুটি খালি হলে রীতি লাইব্রেরিতে যায়। সেখানে নিহান বসা আগে থেকেই। পুরো লাইব্রেরির ফাঁকা, 1-2 জন দূরে দূরে বই পড়ায় ব্যস্ত। রীতি আর নিহান একটু দূরেই সবার আড়ালে গিয়ে বসে। বইগুলো খুলে রাখে যাতে মনে হয় পড়ছে। তারপর নিহান আর রীতি একজন আরেকজনের হাত ধরেই গল্পে মেতে ওঠে। রীতির খুব ভালো লাগে নিহানের এই বিষয়। 5 মাসের সম্পর্কে নিহান রীতির হাত ধরা ছাড়া আর কিছুতেই আগায়নি। তার একটাই কথা, বিয়ের পর সব অধিকার ফলাবো, কিন্তু বিয়ের আগে তোমার সম্মান রক্ষা আমার দায়িত্ব। এদিকে রিধি কলেজের সামনে এসে দাঁড়ায়। কোনো দিক না দেখেই সোজা লাইব্রেরিতে চলে যায়। গিয়ে দেখে সবার থেকে একটু আড়ালে রীতি আর ছবির ছেলেটা বসা। দুজনের হাত ধরা, আর ছেলেটার রীতির চুল কানের পিছনে গুজে দিচ্ছে। বইগুলো এমন করে রাখা যেন পড়াচ্ছে মনে হয়। ছেলেটা আকাশি শার্ট আর কালো প্যান্ট ইন করেই পরা, টিচার্সদের মতো চশমা, লম্বা ফর্সা, দেখতে মোটামুটি ভালো। হৃদিক ইতিমধ্যেই খোঁজ নিয়ে ও জেনেছে এটা রীতির কলেজের টিচার। বয়স 27। বাবার একমাত্র ছেলে। বাবার ছোট একটা কোম্পানি আছে, কিন্তু ছেলে শখের বশেই টিচারের জব করে। হৃদিক তাদের এভাবে দেখেই রেগে ছুটে গিয়ে নিহানের কলার ধরে টেনে এলোপাতাড়ি ঘুষে দিতে থাকে। রীতি রিধিককে দেখেই থতমত খেয়ে যায়। ভয় পেলেও নিহানকে বাঁচাতে হবে, না হলে মেরে ফেলবে যেভাবে মারছে। রীতি বারবার সরাতে চায় নিহানের রিধিকের থেকে, কিন্তু পারে না। শেষমেশ রীতি রিধিককে থাপ্পড় দিয়ে বসে। থাপ্পড় খেয়ে থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাল্টা নিজের পুরুষালীর শক্ত হাতে রীতিকে থাপ্পড় দেয় রিধিক। রীতি মাটিতে পড়ে যায়। রিধিক রীতির হাত ধরে টেনে তুলে আরও 2টা থাপ্পড় দিয়ে টানতে টানতে একটা ফাঁকা একটা ক্লাসে নিয়ে যায়। ওদিকে নিহান নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে আছে মার খেয়ে। তোর সাহস কি করে হয় আমি ছেড়ে অন্য কারো দিকে তাকানোর? রাগে হুঁশ হারা রিধিক। এদিকে থাপ্পড়ে রীতি ও রাগে ফাটছে। ভালোবাসি তাই? আর আপনি কে? আপনি আমার চাচাতো ভাই লাগেন। এই, বয়স কত তোর? ভালোবাসা বলছিস? আর বলছিলে আমাকে বাসবে? চাচাতো ভাই হন আপনি আমার। আর আপনার প্রেমিকা আছে, প্রেমিকা থাকতেও এইসব বলেন, লজ্জা করেন আপনার? যার প্রেমিকা আছে তাকে কেন আমি ভালোবাসবো? আমারও নিজের পছন্দের মানুষকে ভালোবাসার অধিকার আছে। না, নেই। আমার 4টা বউ থাকলে তুই আমাকেই ভালোবাসবি। ভালোবাসা জোর করে হয় না, জোর করে ভালোবাসা যায় না। আর আপনার মতো মানুষকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। দরকার হয় জোর করে ভালোবাসবি, তো আমাকেই ভালোবাসবি। হয় না জোর করে ভালোবাসা, পারবো না বাসতে। জোর করে হলেও তোকে ভালোবাসবো, যে আমার কাশকন্যা, শুধু আমার। রিধি থমকে যায়। 6 বছর পর তাকে রিধিক কাশকন্যা বলল। তাড়াতাড়ি নিচে গাড়িতে এসে বস, নাহলে সব বাসায় বলবো। বলেই রিধিক হাঁটা ধরে বাইরের দিকে। রীতিও ভয়ে পিছন পিছন হাঁটতে থাকে। যেতে যেতে রিধিক একটা রাগ মেশানো শয়তানি হাসি দিয়ে মনে মনেই বলে, কাল থেকে জোর করে তুই আমায় ভালোবাসবি, তার ব্যবস্থা আমি করবো। গেট রেডি বুলবুলি, তোকে ভালোবাসিয়ে ছাড়বো।
এটা কি আছে? লোক আছে। এটা কি আছে? লোক আছে। এটা কি আছে? লোক আছে।